1 অনুপাতের যে গ্যাপ হলো সেটা কিসের জন্য হলো, না এই 5 বছর পরের জন্য। সরকারি চাকরির পরীক্ষায় ছাত্রছাত্রীরা এই একটাই কারণে ফেল করে, কারণ তারা অঙ্কগুলোকে পুরনো পদ্ধতিতে করতে যায়, এর ফলে তাদের সময় নষ্ট হয়ে যায়। আজকের আমি প্রমাণ করে দেখাবো যে মুখে মুখে কিভাবে অঙ্ক করে তার উত্তর বের করা যায়। চলো শুরু করি আজকের ক্লাস। আজকের প্রথম যে টিপসটা দেব, লাভ ক্ষতির ম্যাজিক। এখানে আমাদের যে অঙ্কটা থাকছে, তাহলে কোনো একটি জিনিস বিক্রি করে 10% কিন্তু ক্ষতি হয়েছে। যদি জিনিসটি 45 টাকা বেশি দামে বিক্রি করতো, মানে যে দামে বিক্রি করে তার ক্ষতি হয়েছে তার থেকে আরও 45 টাকা যদি বেশি দামে বিক্রি করতো, তাহলে তার 10% ক্ষতির পরিবর্তে 5% কিন্তু প্রফিট হতো। এখন প্রশ্ন হলো জিনিসটির ক্রয় মূল্য কত। এখন এই যে অঙ্কটা করতে গিয়ে আমরা এখানে 5-7 মিনিট সময় নষ্ট করে ফেলি, কারণ এই অঙ্কের জন্য একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসরণ করে আমাদের অঙ্ক করতে হয়। কিন্তু সরকারি চাকরির পরীক্ষায় ওই পদ্ধতি অনুসরণ করে অঙ্ক করতে গেলে আমাদের সময় নষ্ট হবে। তার জন্য আমরা কি করব, একদম সহজ সরল বিষয়। প্রথম স্টেপে আমরা কি করব, এই যে ক্ষতি আর লাভ, এই দুটো পার্সেন্টেজ আমরা যোগ করে দেব। করলে কত পাবো, না 15%। এই 15% অর্থাৎ 45 টাকা। এই যে বলা হয়েছে যে আরও 45 টাকা বেশি দামে বিক্রি করলে তার ক্ষতির পরিবর্তে লাভ হতো, তাহলে 15% মানে 45 টাকা। এই 45 টাকা কখন হবে, না ক্রয় মূল্য যখন 100 টাকা হবে। এখন দেখো এই যে 45 সংখ্যাটা 15%-এর কত গুণ, তাহলে 15কে আমরা 3 দিয়ে গুণ করলে 45 পাবো, মানে 15 3 গুণ হলো 45। ক্রয় মূল্য 100 টাকা হলে একে আমরা 3 দিয়ে গুণ করলে কত পাবো, না 300 টাকা। অর্থাৎ এখানেই আমাদের উত্তর মিলে গেল। দেখো সেকেন্ডের মধ্যে উত্তর, যে কোনো একটি জিনিস যদি বিক্রি করে 10% ক্ষতি হয়, তাহলে সেই জিনিসটি আরও 45 টাকা বেশি দামে বিক্রি করলে 5% লাভ হতো। এখন প্রশ্ন, জিনিসটির ক্রয় মূল্য কত। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত টাকা, না 300 টাকা। তাহলে সেকেন্ডের মধ্যে উত্তর বের করার কৌশল। এখন 2 নম্বর টিপস দেখো, লসাগু নির্ণয়। অর্থাৎ ম্যাজিক পদ্ধতিতে আমরা লসাগু নির্ণয় করব। কিভাবে, আমাদের প্রথম সংখ্যা আছে, মানে প্রথম ভগ্নাংশ আছে 2-এর 3, তারপরে আছে 4-এর 9, আর তারপরে আছে 5-এর 6। এই যে তিনটে ভগ্নাংশ আছে, এই তিনটে ভগ্নাংশ লসাগু আমরা নির্ণয় করব। এখন লসাগু নির্ণয় করার জন্য স্বাভাবিক যে লসাগু নির্ণয়ের সিস্টেম, সেইটা করতে গেলে আমাদের অনেক সময় অপচয় হবে। আমরা জাস্ট ভগ্নাংশগুলোকে চোখে দেখেই লসাগু নির্ণয় করব। এই জন্য আমরা কি করব, আমাদের একটা জিনিস জানতে হবে যে ভগ্নাংশের, এটা হলো ভগ্নাংশ, এখানে তিনটে ভগ্নাংশ আছে, তাহলে ভগ্নাংশের ওপরের সংখ্যাকে বলা হয় লব, নিচের সংখ্যাকে বলা হয় হর। আমাদের কাজ কি, না লব এর লসাগু নির্ণয় করে নেব, আর হরের গসাগু নির্ণয় করে নেব, নিলেই আমাদের উত্তর হয়ে যাবে। এখন এটা আমরা ক্যালকুলেট করব না, চোখে দেখেই উত্তর করব। তাহলে লবগুলো কোনগুলো, না 2, 4 আর 5। এর লসাগু কত, না এই লসাগু নির্ণয় করার জন্য দেখো 2-এর 2 গুণ হলো 4, অর্থাৎ 4 2 দিয়ে বিভাজ্য হয়, সেই জন্য 2 আর 4-এর লসাগু হবে 4। এবার 4 আর 5-এর লসাগু এখানে কোনো বিভাজ্য হবে না, তাহলে 4 আর 5 গুণ করে আমরা কত পাবো, 20। তার মানে লবের লসাগু, লবগুলো লসাগু কত পেলাম, না 20। এবারে আমাদের হরের গসাগু, হর কোনগুলো আছে, না 3, 9 আর 6 নিচেরগুলো। এর কি করব, গসাগু নির্ণয় করব। গসাগু বলতে কি, না যে ক্ষুদ্রতম সংখ্যা তিনটে সংখ্যার মধ্যে থাকবে সেটাই হবে গসাগু। তাহলে এখানে 3 আছে, এখানে 9 আছে, 9 ভাঙলে আমরা 3 গুণ 3 পাবো, মানে এখানেও 3 আছে, আর 6 মানে 3 দুগুণে 6, এখানেও 3 আছে, তাহলে 3 সবার মধ্যে আছে, সেই জন্য
গসাগু হবে 3। এবারে তাহলে আমাদের এই যে লসাগুর সূত্রটা বা লসাগুর উত্তরটা কি হবে না 20/3, এইটা হলো লসাগু, ভগ্নাংশের লসাগু। এখন 20 যেহেতু বড় ওপরে আছে আর 3 ছোট নিচে আছে, 20কে আমরা 3 দিয়ে ভাগ করে পূর্ণ সংখ্যা করে নেব। 3 6 18, বিয়োগ করলে 2 থাকে, তাহলে 6 পূর্ণ 2 এর 3, এইটা হলো অ্যান্সার। এখন 3 নম্বর যে সূত্রটা আছে সেটা হলো মিশ্রণের শর্টকাট। তাহলে 30 লিটার নুন জলের মিশ্রণে 2% নুন আছে, কত লিটার জল বাষ্পীভূত করলে 3% নুন থাকবে? এখন এই যে প্রশ্নটা আমাদের আছে, মিশ্রণের অঙ্ক করতে গেলে আমাদের এখানে মিনিমাম 5 থেকে 7 মিনিট সময় অপচয় হবে, কিন্তু আমরা যেহেতু চোখে দেখে উত্তর করব তার জন্য আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে 30 লিটারের যে নুন জল আছে এখানে 2% নুন আছে আমরা দেখতে পাচ্ছি। এই জলকে যদি বাষ্পীভূত করা হয় তাহলে নুনের পরিমাণের কিন্তু কোনো ডিফারেন্স হবে না, নুন যে পরিমাণ ছিল সেটাই কিন্তু সেই মিশ্রণে বা জল বাষ্পীভূত করার পরে থেকে যাবে। তাহলে আমাদের এখানে জানতে হবে যে নুন এর পরিমাণ স্থায়ী বা অপরিবর্তনশীল। এখন নুন প্রথম মিশ্রণে আমাদের কত থাকছে না 2%, আর দ্বিতীয় মিশ্রণে কত আছে না 3%। তাহলে এই দুটো যদি আমরা অনুপাত করি 2:3 পাবো। এখন এখানে যে পার্সেন্টেজের যে অনুপাত আমরা পেলাম, মিশ্রণের অনুপাত পাবো ঠিক তার উল্টো। তাহলে পার্সেন্টেজের অনুপাতের সঙ্গে উল্টো হবে কি না নুনের পরিমাণের অনুপাত। তাহলে এইটা যদি আমাদের নুনের পরিমাণের অনুপাত হয়ে থাকে 2:3, তাহলে আমাদের মিশ্রণের অনুপাত কি হবে? এখানে লিখব মিশ্রণের অনুপাত হবে ঠিক তার উল্টোটা, তার মানে 3:2। যেহেতু এটা 2:3 ছিল, এটা হবে 3:2, এটা মিশ্রণের অনুপাত। এই যে আমাদের যে মিশ্রণের অনুপাত পাওয়া গেল 3:2 অনুপাত, 3 অনুপাত মানে প্রথমের যে মিশ্রণটা, তাহলে 3 অনুপাত সমান আমরা লিখতে পারি 30 লিটার। তাহলে 1 অনুপাত সমান কত না 30/3, কাটাকাটি করলে 10 লিটার হবে। আর আমাদের মিশ্রণ দ্বিতীয় ক্ষেত্রে কত আসবে না 2 অনুপাত। তাহলে 2 অনুপাত মানে 10কে 2 দিয়ে গুণ করলে আমাদের মিশ্রণের পরিমাণটা কত হবে না 20 লিটার। এখন আমাদের প্রশ্ন ছিল যে কত লিটার জল বাষ্পীভূত করলে, তাহলে জলকে বাষ্পীভূত করানো হবে, অর্থাৎ জলকে উড়িয়ে দেওয়া হবে। তাহলে জল বাষ্পীভূত হবে, জল বাষ্পীভূত হবে, আগে আমাদের কত ছিল 30 লিটার ছিল জল, তার থেকে আমরা পাবো কত লিটার না 20 লিটার। তাহলে বাষ্পীভূত করা হবে কত লিটার না 10 লিটার। এরপরে আমাদের 4 দাগে যে অঙ্কটা থাকছে সেটা জনসংখ্যার উপরে। জনসংখ্যার উপরে যে টিক্স আজকের আমি দেব। তাহলে এই যে অঙ্কটা আমরা ক্যালকুলেট করতে গিয়ে চক্রবৃদ্ধির মতো করে অঙ্কটা ক্যালকুলেট করব। এখানে অনেক সময় নষ্ট হবে এবং 1 পৃষ্ঠার ওপরে অঙ্ক চলে যাবে, কিন্তু সেই অঙ্ককে আমরা শর্টকাট পদ্ধতিতে যদি করতে যাই তাহলে একদম সহজ সরল বিষয় কি না, এখন জনসংখ্যা কত না জনসংখ্যা 10,000, এটা এখন। এবারে কি হচ্ছে প্রতি বছর 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রথম বছরে বৃদ্ধি পাবে কত না 10,000-এর 10%, মানে কত না 1,000। এই জনসংখ্যাটা বাড়বে 1 বছরে। তাহলে এই জনসংখ্যাটা বাড়লে দ্বিতীয় বছরের শুরুতে জনসংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে? 10,000 ছিল, এটা তো থাকলো, তার সঙ্গে জনসংখ্যা 1,000 বেড়েছে 1 বছরে, তাহলে হয়ে দাঁড়ালো 11,000 জনসংখ্যা দ্বিতীয় বছরের শুরুতে। এবার দ্বিতীয় বছরের
শেষে গিয়ে জনসংখ্যা কত হবে না এই যে 11,000 জনসংখ্যার উপরে 10% বৃদ্ধি পাবে, তাহলে 11,000 এর 10% মানে বাড়বে কত 1,100 জনসংখ্যা বাড়বে। তাহলে দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা কত দাঁড়াবে, জনসংখ্যা হবে আমাদের দ্বিতীয় বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল 11,000, এই যে 11,000 এক বছরে বেড়েছে, তাহলে 11,000 সঙ্গে আমরা যোগ করব কত না 1,100 বাড়বে, তাহলে 11 আর 1 12,100 জনসংখ্যা হবে। এটা দ্বিতীয় বছর শেষে। এখন 5-এর দাগে যে টিপসটা আছে সেটা বয়স সংক্রান্ত টিপস। এর জন্য আমাদের যে অঙ্ক আছে এইটা ধরো আমাদের অঙ্ক আছে, এখন এই অঙ্কটা ক্যালকুলেট করব মাত্র 1 সেকেন্ড সময়ে। কিভাবে দেখো, আমাদের প্রথমে আমরা লিখব অনুপাত, এটা বোঝার জন্য তোমাদের লিখে দিচ্ছি, এখানে লেখার কোনো প্রশ্নই ওঠে না, কারণ চোখে দেখেই আমরা উত্তর করব। অনুপাত, দুজনের অনুপাত, একটা পিতা আর একটা হচ্ছে পুত্র, ঠিক আছে। পিতার কত না 7:2, পুত্রের কত 2, যেহেতু পিতা পুত্রের প্রথমে পিতা আছে তাহলে প্রথম যে অনুপাতটা সেটা পিতা, এরপরে যে অনুপাতটা এসে দাঁড়াবে মানে 5 বছর পরে এসে দাঁড়াবে অনুপাত পিতার কত 8:2, পুত্রের কত 3, তাহলে প্রথমে পিতা পুত্রের বয়সের অনুপাত মানে এখন 7:2, আর 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। এখন এখানে দেখো এইটা পিতা আর এইটা হলো পুত্র, মানে 7 থেকে 8 হলো আর 2 থেকে 3 হলো। কেন হলো এটা না 5 বছর পরে এই যে বয়সটা আসবে, তাহলে এটা 5 বছরের ডিফারেন্স। এখানে আমরা লিখতে পারি যে 8 - 7 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 1। আবার পুত্রের ক্ষেত্রে দেখো 3 থেকে 2 বিয়োগ করলে আমরা এখানেও 1 পাচ্ছি। এখন এই যে দুটো ক্ষেত্রেই মানে পিতা পুত্রের ক্ষেত্রে এই যে 1 অনুপাতের যে গ্যাপ হলো সেটা কিসের জন্য হলো না এই 5 বছর পরের জন্য হলো। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 অনুপাত সমান 5 বছর। এই 5 বছরের গ্যাপ হওয়ার জন্য 1 অনুপাত দুজনের গ্যাপিং হয়েছে। তাহলে পিতার বর্তমান বয়সের অনুপাত কত 7 অনুপাত, তাহলে 7 অনুপাত সমান তাহলে কত না 5-এর সঙ্গে 7 গুণ হবে, তাহলে 5 × 7 = 35 বছর। এখন এই যে 7 অনুপাতটা কার না পিতার, আমাদের প্রশ্ন ছিল বর্তমানে পিতার বয়স কত, এটা বর্তমানে অনুপাত ছিল, বর্তমানে পিতার বয়স কত 7 অনুপাত সমান 35 বছর, তাহলে বর্তমানে পিতার বয়স কত না 35 বছর। আশা করি চাকরির পরীক্ষায় এমন ধরনের অঙ্ক পেলে তোমাদের কোনো অসুবিধাই থাকবে না। এমন সব অঙ্কের ভিডিও পেতে অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। প্রতি সোম, বুধ, শুক্র আমার চ্যানেলে তোমরা নতুন নতুন ভিডিও পেতে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।